অভিধান এজিদেশ ডিকশনারি নামে খ্যাত। একে একে আশুতোষ দেবের 4 পুত্র ব্যবসায় যোগদান। কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হচ্ছেন লেখক, কবি এবং কৃষি মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মাননীয় মন্ত্রী, কবি, সাহিত্যিক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আমি ব্যবসায়িক কুটিরের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। অনুরোধ করছি সরাসরি উনি মঞ্চে আসুন। মাননীয় কৃষি মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের মধ্যে এসেছেন আজকে। আমি ব্যবসায়িক কুটিরের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আমি ওনাকে আগে আমরা একটু বরণ করে নেব। আমি ম্যাডাম একটু হাতে বকেটা নামিয়ে নিন। দাও দাও, ঘোরা ঘুরে দাও, ঘুরে দাও। ম্যাডাম একটু তাকিয়ে আমাদের জন্য একটুখানি সময় বার করে এসেছেন। আমি অনুরোধ করবো ওনাকে, আজকে যে জন্য আসা আমাদের বই প্রকাশ অনুষ্ঠান আসন্ন 47তম যে নতুন বই বেরোবে, ওনাকে অনুরোধ করব উনি কয়েকটি বই উদ্বোধন করবেন। আমি একটু মঞ্চে আসতে অনুরোধ করব। ছবি করে নিয়েছি, দেখেছিস তো একদম সবচেয়ে ভালো প্রথমে আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত অলৌকিক ভয়ঙ্কর বইটি প্রকাশ করতে। আপনারা সকলে একটু উঠে দেওয়া। হ্যাঁ ম্যাডাম, আপনি একটু আসুন। সব ভালো হবে, কি করে থাকবে? আবার পিছোতে হবে, আবার পিছোতে হবে। একটু হাত দিয়ে ধরুন না। আমি হিমাদ্রিদাকে দুটো কথা বলতে বলবো বইয়ের সম্বন্ধে। বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। ব্যবসায়িক কুটির এই নামটার সঙ্গে একটা রোমাঞ্চ জড়িয়ে আছে আমাদের শৈশব কৈশোরে, এবং ব্যবসায়িক কুটির থেকে বই প্রকাশ একটা গৌরবের ব্যাপার এই কারণে যে প্রতিষ্ঠান থেকে একদিন চমৎকার মহাশয়ের বর্ণ পরিচয় শাখা হয়েছিল, যার হাত ধরে হচ্ছে আমরা লিখতে শিখেছি, পড়তে শিখেছি, জানতে শিখেছি, সেই প্রকাশনা সংস্থা থেকে বই ছাপা, বই প্রকাশিত হওয়া যে কোনো লেখকের ক্ষেত্রে একটি আনন্দের এবং গৌরবের বিষয়। মূলত যে আমার বইটি হচ্ছে একটি অ্যাডভেঞ্চার প্রেমী বই, ছোটদের জন্য লেখা। দুটি অ্যাডভেঞ্চার এবং বেশ কিছু গল্প মিলিয়ে এই সম্পূর্ণটি তৈরি হয়েছে। আপনারা এই সিরিজের অন্য বইগুলো যেভাবে গ্রহণ করেছেন ভারতবর্ষে, নিশ্চয়ই এই বইটা গ্রহণ করবেন। সবাইকে আবার শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। ধন্যবাদ। হাওড়া জেলার পাতিহাল গ্রামের জমিদারি হারিয়ে কলকাতায় এলেন এবং পথে নামলেন বই কাঁধে। ঘাড়ে বই নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতে শুরু করলেন তিনি।
বই বিক্রির ব্যবসায়। পরবর্তীকালে ঝামাপুকুর লেনে হ্যান্ড প্রেস মেশিন বসিয়ে 1863 সালে শুরু করেন বিপিএম প্রেস। বরদা প্রসাদের তৃতীয় পুত্র আশুতোষ দেব মজুমদার বাবার ব্যবসায় যুক্ত হয়ে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটান এবং একই সঙ্গে অভিধান প্রকাশে উদ্যোগী হয়ে ওঠেন। পরবর্তীকালে সেই অভিধানই তাকে গ্রন্থ জগতে বিখ্যাত করে দেয়। আজও সেই অভিধান এটিদেবস ডিকশনারি নামে খ্যাত। একে একে আশুতোষ দেবের 4 পুত্র ব্যবসায় যোগ দেন। এখানে একটি ঘটনার কথা বিশেষ উল্লেখযোগ্য। একটু আগে হিমাদিদাও উল্লেখ করলেন, 1924 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়, আখ্যান মঞ্জুরি, বোধোদয়, উপক্রমণিকা, কথামালা প্রভৃতি বইগুলি হাইকোর্টের রিসিভারের হাতে চলে যায়। রিসিভার কিছুদিন বই বিক্রির পর বইয়ের সত্ত্ব বিক্রির জন্য নিলাম করেন। নিলামের খবর পেয়ে 2 ভাই এবং আশুতোষ দেবের 2 পুত্র প্রবোধ মজুমদার এবং সুবোধ মজুমদার সেই গ্রন্থ সত্ত্ব কিনে নেন এবং একইভাবে দেখে রিসিভার সংস্করণ লিখে বইগুলি বিক্রি করতে থাকেন। আজও সেই বইগুলি একই রকম মলাটে নামমাত্র মূল্যে দেবসাহিত্য কুটিরেই পাওয়া যায়। এই ঘটনার 4 বছর পর প্রবোধ মজুমদার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রবোধ মজুমদারের অকাল প্রয়াণের পর সুবোধ মজুমদার জ্যেষ্ঠ হিসেবে ব্যবসায় হাল ধরেন এবং পিতৃহীন ভাইপো মধুসূদন মজুমদারকে ব্যবসায় আনেন। মধুসূদন 8 বছর বয়সে স্মল পক্সে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, কিন্তু বহু গুণের আধার এই মানুষটি দৃষ্টিহীন নামে বহু বই লিখে গেছেন। 1948 সালে তিনি দেবসাহিত্য কুটির থেকে প্রথম সচিত্র শিশু মাসিক পত্রিকা শুকতারার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব নেন। এই পত্রিকা থেকেই উঠে এসেছেন নারায়ণ দেবনাথ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, শৈল চক্রবর্তী, সুনির্মল বসু, আশুতোষ মুখোপাধ্যায়, প্রফুল্ল রায় সহ আরো বহু বিখ্যাত সহস্রাধিক ব্যক্তিত্ব। নবকল্যাণ পত্রিকা প্রথম বেরোয় 1960 সালের মার্চ মাসে। সম্পাদক হলেন আশুতোষ দেবের তৃতীয় পুত্র সুবোধচন্দ্র মজুমদার, অর্থাৎ আমার ঠাকুরদাদা। পত্রপত্রিকার ইতিহাসে মহানায়ক উত্তম কুমারের সাক্ষাৎকার প্রথম প্রকাশ করা হয় নবকল্যাণের প্রথম সংখ্যাতে। সেই প্রথম কোন পত্রিকা ব্ল্যাকে বিক্রি হতে শুরু করে। পত্রিকা পাওয়ার জন্য হকারদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হতে দেখা যায়। বলা বাহুল্য, এই পত্রিকা দুটি আজও একইভাবে তাদের জনপ্রিয়তা বজায় রেখে এসেছে। রাজিকা মজুমদার, আমাদের লক্ষ্য গোটা বিশ্বের বাঙালি পাঠকদের কাছে দেবসাহিত্য কুটিরের বইগুলি পৌঁছে দেওয়া। আসন্ন 47তম আন্তর্জাতিক পুস্তক মেলার জন্য আজকে আমরা মোট 27টি বই প্রকাশ করব। আমি আবার আমাদের বই প্রকাশ অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। পরবর্তী বই ভূতেরাও ভয় পায়, চঞ্চল কুমার ঘোষ। দিদির সাইডে কি লোক একটু তাকিয়ে বইটি বেরিয়েছিল শুকতারা, কিন্তু দেবসাহিত্য কুটির থেকে ইতিপূর্বে কোনো বই বের হয়নি। আর লকডাউন পিরিয়ডে যখন সবাই ঘরে ছিল, আমি একটু গুরুগম্ভীর লেখাই লিখি, গঙ্গারাঙ্গা নিয়ে লিখেছিলাম, অনেক বই বেরিয়েছে। আমার ছেলেরা বলতো, বাবা তুমি এত গুরুগম্ভীর কেন লেখো, ভাই একটু হালকা চালে আমাদের জন্য কিছু লেখো। তখন ওই ঠাকুমার কাছে কিছু শোনা গল্প টল্প নিয়ে ভূতের গল্প লিখতে আরম্ভ করি, সেগুলো বেরিয়েছিল। তো রিসেন্টলি আমি রাজিকাকে বললাম, রাজিকা তোমরা যদি বের করো, রাজিকা সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ চঞ্চলদা, আমরা আপনার বই বের করবো। আপনি অনেক বছর আমাদের এখানে লিখছেন, অনেক জায়গায় বেরিয়েছে, আমাদের এখানে কোনো বেরোয়নি। সুতরাং আমি রাজিকা রাজস্বীকে ধন্যবাদ জানাই এই কারণে যে এই দেবসাহিত্য কুটির, আমার মা বলতেন আমার বিয়ের পর, আমি বিয়ের পর প্রথম এসে নবকল্যাণ পড়ি, মানে সেটা বহু বছর আগেকার কথা। তো সেই পত্রিকা, সেই প্রতিষ্ঠান থেকে একটা বই বেরোনোটা মানে সত্যি এটা খুব আনন্দের ব্যাপার আমার কাছে। অন্তত আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। লিখেছেন ডক্টর গৌরী দেব।
এই তুমি ক্যাফে ঢুকে যাও। হ্যাঁ, আমি লিখবো প্রেস ক্লাবে ভোট। এসে গেছেন? আমি ডক্টর কবির থেকে একটু অনুরোধ করছি, উনি কিছু বলবেন। সবাইকে নববর্ষের প্রিয় শুভেচ্ছা। আমার একটা আলাদা পরিচয় আছে এই লেখা ছাড়া, সেটা হচ্ছে আশুতোষ দেবের প্রথম পুত্র প্রবোধচন্দ্র মজুমদারের নাতনি আমি, এবং যে যার কথা শুনলেন মধুসূদন মজুমদার দৃষ্টিহীন ছিলেন, অসাধারণ প্রতিভার মানুষ, অসাধারণ প্রতিভা ছিল। ওই অবস্থাতেও প্রেসিডেন্সি কলেজ থেকে এমএসসি পাস করেছিলেন হিস্ট্রি নিয়ে। উনিও লিখতেন, উনি কিরম ভাবে লিখতেন, উনি বলতেন, আর তখন জগন্নাথ বাবু একজন আমাদের কর্মচারী ছিলেন শিক্ষারা, তিনি এদের ছত্র ছায়াতেই আমি বড় হয়েছি। খুব আদরের নাতি ছিল আমি। ছোটবেলা থেকেই 1957-এ প্রথম আমার লেখা ভূতের গল্প বেরোয়, এবং সেটা অ্যাপ্রুভ করেন মধুসূদন মজুমদার। তারপর থেকে কিন্তু আমি লিখে চলেছি এবং ওদের উৎসাহতেই লিখে চলেছি, কেননা বারবার বলেছিলেন ওরা যে তুমি এই লাইনটা, এই জিনিসটা চেনো না, ভূতের গল্পটা তোমার হাতে খুব ভালো আসে, তুমি লিখে যাও। আমি তাদের কথা শুনেছি, অন্যান্য লেখার সঙ্গে সঙ্গে এই লেখাটাও ধরে রেখেছি। কলকাতার গ্রুপ নিয়ে আমি একটুখানি বলছি, সেটা হচ্ছে যে আর গত বছরে আমি বিভিন্ন দেশের ভূতের বাড়ির একটা সত্য ঘটনা অবলম্বনে দিয়েছিলাম। এবারে দেখলাম যে আমি ঘুরে যাই কেন, আমার আশেপাশেই তো ভূত ঘুরে বেড়াচ্ছে। তো সেইটা আমার মানে রোমাঞ্চকর ব্যাপার নিজের মনে হলো যে এত পাশে আমাদের কলকাতার, যেখানে রাত দিন বেড়াতে যাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, অথচ সেইখানে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে, এতদিন আমরা জানতাম না। তো সেই জন্য আমার এই ইন্টারেস্ট থেকে আমি বইটা লিখেছি। ধন্যবাদ সবাইকে। আরেকবার আমাদের বই, তিনি হচ্ছেন শিল্পী চক্রবর্তী। বইটির নাম ছন্দে ছড়ায় জীবন কথায়। শিল্পীর বইয়ের ব্যাপারে শিল্পী নিজেই বলবে, এবং শিল্পীর সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। শিল্পী একাধারে অভিনেত্রী, শিল্পী লেখিকা, শিল্পী প্রডিউসার, এবং বহু গুণের আধার এই মানুষটি আমাদের বন্ধুও বটে। শিল্পী এবারে খুব সুন্দর একটা বার্তা নিয়ে এই বইটি করেছে, যে হারিয়ে যাওয়া আমাদের যেসব সাহিত্য রয়েছে, সেই সব সাহিত্য যেসব পড়ে আমাদের ছেলেবেলা কেটেছে, যেমন কমিক্সে বাটুল দি গ্রেট, হাদা বোদা, বা বোধোদয়, বা সহজ পাঠ, এইসব জিনিসগুলো আজকালকার বাচ্চারা অনেকে জানে না এইগুলোর কথা। তাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্যই শিল্পীর এই প্রয়াস। আমি শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি এই বইটির জন্য। মন্ত্রী মহোদয়কে আরেকবার অনুরোধ করবো। আমি তো মানে কি বলবো, আমার আনন্দিত, গর্বিত যে দেব সাহিত্য পুঁথির একটা নাম, তার পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই। সেই জায়গা থেকে, সেই প্রকাশনা সংস্থা থেকে আমার বই বেরোচ্ছে, এর জন্য আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেব মাননীয় মন্ত্রী কবি। আমি মন্ত্রী কবি বলি, উনি একজন অসাধারণ লেখক, এটা আমরা সবাই জানি। তো
তো সেই শোভন যেটুকু আমি বলেছিলাম আসতেই হবে। উনি খুব সংস্কৃতি প্রেমী মানুষ, এই ধরনের যে কোনো অনুষ্ঠানে উনি ওনার ব্যস্ততম সময় থেকেও আসার চেষ্টা করেন। কালকেও আমি রাত্রিবেলা গিয়ে জানতে পেরেছি উনি আসছেন দেব সাহিত্য কুটিরের তরফ থেকে, এবং আমি ওনাকে আমন্ত্রণ করেছিলাম। আমাদের অনুষ্ঠান বর্ণাঢ্য হয়ে উঠেছে ওনার উপস্থিতিতে। ওনাকেও আমি আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। বেশি সময় নষ্ট করে একটা কথাই বলি, আমার লেখা সিনেমা বা আমার লেখা ওয়েব সিরিজ বা আমার লেখা বইতে আমি শিশুদের জন্য একটা আলাদা জায়গা রাখি। আমি সবসময় মনে করি আপডেটেড টেকনোলজির সাথে তাল মিলিয়ে আমরা নিশ্চয়ই চলবো, কিন্তু আমাদের মনের সজীবতা, সতেজতা, বিশেষ করে শিশুদের যেন হারিয়ে না যায়, এটাই আমার প্রয়াস, এটাই আমার লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য। এর জন্যই আমার এই বইটা লেখা। এটা যদি শিশুরা পড়ে বা মানুষের কাছে বার্তা পৌঁছয়, তবেই হবে আমার কলমের সার্থকতা। নমস্কার। মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা এবং স্বমহিমায় উনি এক শক্তিশালী লেখিকা বলে আমরা মনে করি। সর্বানিধি কে অনুরোধ করছি একটু মঞ্চে আসার জন্য। ম্যাডাম আপনি এদিকে আসুন প্লিজ। হয়েছে একটু ভুল লাগে চলো নাও হাত ব্যথা হয়ে যায়। যে দেব সাহিত্য কুটিরের সঙ্গে আমাদের ঘর বসত আজকের নয়, বহু যুগের। আমাদের বললাম কারণ আমার বাবা সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় তার অল্প বয়স থেকেই দেব সাহিত্য কুটিরে নবকল্লোল এবং শুকতারায়, প্রথমে নবকল্লোল পরে শুকতারায় জানলা লিখে গেছেন। বাবার পরে আমাকে তারা ডেকেছেন, আমি চেষ্টা করেছি লেখার, কিন্তু আমি নিজেকে লেখক বলার সাহস রাখি না, কারণ আমি মনে করি লেখার ক্ষেত্রে আমি এখনো শিক্ষানবিশি করে যাচ্ছি। আমি চেষ্টা করছি লিখতে। এবার যে বইটি দেব সাহিত্য কুটির থেকে আমার প্রকাশিত হলো তার সম্বন্ধে দুটি কথা। 3টি উপন্যাসের সংকলন নিয়ে এবার প্রকাশিত হলো আগামী বুক ফেয়ারের জন্য আমার উপন্যাস সংকলন জনিকিট। জনিকিট নাম কেন? জনিকিট ও আরো দুই, জনিকিট ও আরো দুই এই নামটি কেন, এই বিষয়ে কথা উঠতে পারে। সেই জন্য বলছি যে প্রথম জীবনের একেবারে দুটি উপন্যাস, যেমন জীবনদান এবং কামড়, বেরিয়েছিল 1993-94 গ্রন্থাকারে দেব সাহিত্য কুটিরের আরেকটি সংস্থা নিউ বেঙ্গল প্রেস থেকে প্রকাশিত হয়েছিল যথাক্রমে 95 এবং 97। তারপরে সুদীর্ঘ বিরতি গ্রন্থাকারে বের হওয়ার। তো গত বছর পুজো সংখ্যা জনিকিট প্রকাশিত হওয়ার পরে দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর রাজিকা মজুমদার এবং ম্যানেজিং ডিরেক্টর রাজস্বী মজুমদার এরা চাইলেন যে এবার একেবারে প্রথম দিকের দুটি গ্রন্থ এবং একেবারে শেষ গ্রন্থটি নিয়ে একটি সংকলন প্রকাশিত হবে। সেই জন্যই এবার জনিকিট ও আরো দুটি। কিন্তু বই বের করলেই তো হলো না, পাঠকের দরবার হচ্ছে লেখকের কাছে সর্বশেষ কথা। এখন আমার পরীক্ষা যে পাঠক এই বইটি নেন কিনা, যদি নেন আমি সফল। তার সমস্ত কৃতিত্ব শুধু আমার একার না, দেব সাহিত্য কুটিরের রাজস্বী মজুমদার, রাধিকা মজুমদার এবং যারা সকলেই বইটির সঙ্গে যুক্ত প্রত্যেকে। এবং যদি সেটা ব্যর্থ হই তাহলে তার দায়ভার আমার একার। নমস্কার। আজকে আমি যদিও আমার খুব হার্ড প্রেস, অনেক রকম চাপ আছে, তা সত্ত্বেও কেন চাপ আছে সেটা বললাম না, সেটা লেখা সংক্রান্ত চাপ। আমাকে বলে দিচ্ছে যে এখন বসতে হবে গিয়ে লেখায়, যতক্ষণ লাগুক না কেন 98 থেকে 2023 পর্যন্ত আমার দলের যে ইতিহাস সেটা লিখে আগামীকালের মধ্যে জমা দিয়ে পরশু দিনে বাবা সরাসরি 5 দিনের জন্য। বুঝতেই পারছেন চাপটা কতখানি। বলেছিলাম শিল্পীগিরি বা ততক্ষণের মধ্যে যাবো। যাই হোক,
শুধু ব্যবসায়িক কুটির এই জন্যই আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে ডাক্তার। সেই জন্য এরা আছেন হিমাদ্রি কিশোর দাসগুপ্ত, চঞ্চল কুমার ঘোষ, পেট্রোকুড়িতে শিল্পী চক্রবর্তী, সরকারি মুখোপাধ্যায়, আর ব্যবসায়িক কুটিরের মুখ্যদর্শী মজুমদার, রাধিকা মজুমদার এবং আপনারা সকলে যারা এখানে এসেছেন, সাংবাদিক, ফটোগ্রাফার যারা আসছেন সবাই। আমি এই ধরনের অনুষ্ঠানে যেতে ভালোবাসি। শিল্পী আমাদের আলাদা ছুটি দিয়েছিল কর্মীটার ব্যাপারে, তো ভালোবাসি যেতে। কারণ আমার ছোট বয়স থেকেই একটা অভ্যেস ছিল, আমি কারখানা বাড়িতে গিয়ে বসে থাকতাম। যেমন ধরুন গৌর কিশোর ঘোষ, তার বাড়িতে গিয়ে বসে থাকতাম। ধর্মেন্দ্র পত্রিক প্রথম উপন্যাস আমার পত্রিকা, আমি 60-র দশক থেকে আমি পত্রিকা বার করা আমার উদ্দেশ্য। সাপ্তাহিক পত্রিকা বের করতাম, সাড়িয়া বের করতাম, তারপরে আমাদের 87 ওয়ার্ডের নামটা মনে পড়ছে না, সুভাদা এবং তার স্ত্রী আমাকে দিয়ে সন্তানে বৌদি আমার তার লেখা বই দিয়েছেন, সুভাদা তার লেখা বই দিয়েছেন। এটা আমার একটা স্বভাব ছিল আর কি। বহু লোকের বাড়িতে বাড়ি ঘুরে বেড়াতাম, কবি সাহিত্যিকের বাড়িতে। এর জন্য নয় যে আমি একজন লেখক হতে চাই, ভালো লাগতো আমাকে, আলোচনা করতাম, গল্প করতাম, ভালো লাগতো। একদিন সেখান থেকে আবার উৎসাহিত হলাম, বাবা লিখতেন, আমিও লেখা শুরু করলাম। কিছু কিছু বই আমারও বেরিয়েছে, প্রবন্ধ এবং কবিতার বই। একটা ইচ্ছে রইল আমার একটা বই বার করা। আমার এর পরের বইটা যেটা বেরোবে এতে বইমেলাতেই বেরোবে, আমার প্রকৃতি আমার প্রথম বই। কারণ এটা নিয়ে আমি লড়াই চালিয়ে যাচ্ছি নিজের মতো করে, যে প্রকৃতিকে ধ্বংস করার জন্য যে নানা ধরনের ব্যাপার রয়েছে, তার জন্য আমরা সকলেই যে মোরালের দায়ী, কন্ট্রিবিউটিং এভরিবডি, যে আমরা আমাদের থেকে কিছু এমন কিছু কাজ করছি প্রত্যেকটা মানুষ, যা আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। এই নিয়ে আমার অনেকগুলো কবিতা আছে, এই নিয়ে আমার অনেকগুলো প্রবন্ধ আছে, সেইগুলোকে এক জায়গায় ফলো করে আমি একটা বই বার করছি। এর পরের বইটা আমি চেষ্টা করবো আমাদের ওখান থেকে আমাদের প্যাশন দেশ সাহিত্যগুলি আমি নিশ্চয়ই করবো। আর যারা লিখছেন তাদেরকে যে আমার ধন্যবাদ, যে তারা লিখুন। যত এরকম লেখা বেরোবে, যত মানুষ লিখবে, তত অনেক কিছু বেরিয়ে আসবে। হয়তো তার অনেক কিছু পুরনো কথাও থাকতে পারে, নতুন কথাও থাকতে পারে, কিন্তু লেখার উদ্দেশ্য। আর সব থেকে বড় কথা যেটা, বাংলা নিয়ে বাকি হয়তো ঘোষণা থাকবে মুখ্যমন্ত্রী যে উনি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা দাবি করেছেন। আজকে টিভিতে ওরা ইন্টারভিউতে বলবেন এই কথাটা, যেটা বহু বছরের ইতিহাস, সেই ইতিহাসকে নিয়ে অন্যান্য অনেক ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করা হলো, অথচ বাংলা ভাষাকে করা হলো না। হয়েছে রিচ ল্যাঙ্গুয়েজ, যার অনেক মেয়ে রয়েছে, প্রমাণ রয়েছে। সেগুলো তিনি প্রায় মানে 2 খণ্ডের বই করেছেন, করে সেটা আমি পাঠাচ্ছেন দিল্লির কাছে। তো আমি চাইছিলাম, আমার মনে একটা ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবার, সেটা আপনাদের কাছে বলছি, যে অনেক দিন রকম নামে বিশ্ববিদ্যালয় রয়েছে, উর্দু বিশ্ববিদ্যালয় রয়েছে, হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে, ভাই নট বেঙ্গল বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষা দিচ্ছি, সবার ইচ্ছে নেই ইংলিশ মিডিয়ামে পড়তে চলে যাচ্ছে, ভালো ইন্টারভিউ দিতে পারবে, ভালো মিটিং বলতে পারবে। বাংলা ভাষাকে সেইভাবে আমরা, যেভাবে আমাদের পাশের দেশ বাংলাদেশ বাংলা ভাষাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, আমরা কিন্তু সেইভাবে বেঁচে আছি আমার মনে হয় না, আমার সেটা মনে হয় না। সেই জন্যে বাংলা ভাষার এই এত দীর্ঘ ইতিহাস, সেটা নিয়ে চর্চা হোক, মানুষ আরো জানতে পারবে এর যে ক্রমবিকাশ ঘটেছে, কিভাবে ঘটেছে, সেই সবটা নিয়ে জানতে পারো মানুষকে। এটা নিয়ে আমার বলার ইচ্ছা আছে। আমি আজকে ঘোষণা করে দিলাম, কালপুরের মধ্যেই সিএমকে বলবো। তিনি অনেকগুলো বিশ্ববিদ্যালয় করলেন, কিন্তু একদম এক্সক্লুসিভ বাংলা ভাষা নিয়ে চর্চা, বাংলা ভাষা নিয়ে বাংলাদেশ ভীষণ পাবো। আমাকে ওরা ডাকে প্রায়, ওদের টেবিল হাই কমিশন শিক্ষক অনুষ্ঠানে আমাকে ডাকে, আমি যাই। কিন্তু আমি চাই যে আমার এই ভাষা, মানে ভাষাকে কিনা মনে করি
যে মায়ের সঙ্গে সন্তানের জন্য সম্পর্কটা যেমন একটা নারী দিয়ে নারীর সঙ্গে সম্পর্ক থাকে, তেমনি সাহিত্য, সংস্কৃতি, ভাষা, এটা আমাদের ঠিক ওই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের মতো, সেটা কোথায় যেন কেটে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, সেটা কোথায় যেন ছিন্ন হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমার ভুল কথা জানি, কিন্তু আমার মনে হচ্ছে। তাই এটা যত বেশি এটার উপর আলোচনা হবে, এ নিয়ে মানুষ কালচার করবে, এ নিয়ে মানুষ লিখবে। এই আমাকে একটু আগে বললো কবি, ওরা দিবে কবি, কবিতা লিখি, কবিতা আমি লিখি। আমি আপনাকে অনুরোধ করবো একটা ছোট্ট কবিতা প্লিজ বলতে। আচ্ছা, আমার যদি মনে থাকে আমি সেটাই বলে দিচ্ছি। বলে বেশিক্ষণ সময় নেব না। আমি একটা কবিতা বলছি, কবিতাটা হল প্রকৃতি। ভালোবাসি প্রাণ, ভালোবাসি জীবনের গান, ভালোবাসি লাল মাটি বাউলের সুর, যে সুর ছড়িয়ে যায় দূর বহু দূর। ভালোবাসি পাহাড়ের অসীম নিস্তব্ধতা, ভালোবাসি সমুদ্রের ঢেউয়ের বারতা, ভালোবাসি অরণ্যের চুপি চুপি কথা, যে কথায় খান পাতে ঘাস লতা পাতা, ভালোবাসি ঝর্ণার ফেনিল জলরাশি, মন বলে প্রকৃতি তোমায় ভালোবাসি। বাহ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। নববর্ষের শুভেচ্ছা আপনাকেও এবং বাকি সকলকে যারা এখানে উপস্থিত রয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয় ও উনি এখন উনি খুবই ব্যস্ত, তার মধ্যেও যে উনি আমাদের জন্য সময় দিয়েছেন এটাতেই আমরা খুবই আপ্লুত, এবং তার উপরেই পাওনা হচ্ছে উনি কথা দিয়েছেন যে পরের বইটি আমাদের এখান থেকে করবেন। এটা আবার কিরকম হাসি রে ভাই? সামনে সবাই সামনে একটু দেখুন, রাইটে গোপালটাই হচ্ছে যত নষ্ট করে দাও। কতক্ষণ ধরে বাইক করছিস, তারা ঘর